প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব মুখের ব্রণ বা অ্যাকনি নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন চর্ম যৌনরোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। অধ্যাপক মোহাম্মদ আব্দুল ওয়াহাব ১৯৫৬ সালের আগস্ট মাসে মেহেরপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চর্ম ও যৌন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, এই যে ব্রণ বা অ্যাকনি, এইটা খুব কমন এবং বিশেষ করে অল্প বয়সী মেয়েদের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়। আসলে কি এটা অল্প বয়সী মেয়েদেরই বেশি হয়, না বিষয়টা কেমন কি? ধন্যবাদ। এটা কিন্তু শুধু মেয়েদের রোগ না, ছেলে মেয়ে সবারই হতে পারে। এটাকে বলা হয় টিন এজ, মানে 13 to 19, 13 থেকে 19 বছরের মধ্যে সাধারণত বেশি দেখা যায়। এবং 90% ছেলে হোক মেয়ে হোক একসময় না একসময় এই ব্রণে আক্রান্ত হয়। এটা সবচেয়ে কমনেস্ট ডিজিজ। হয় কেন? এটা কেন হয় এটা কিন্তু একটা এক্সাক্ট ইটিওলজি কিন্তু জানা যায় না। এটা মাল্টিফ্যাক্টরাল ডিজিজ। আমরা মনে করি একটা ব্যাকটেরিয়া আছে, প্রোপাইনোব্যাকটেরিয়া অ্যাকনি, সেটা দায়ী। কারো যদি হরমোনাল ইনফ্লুয়েন্স থাকে, টেস্টোস্টেরন, সেটা দায়ী। কারো যদি সিবাম সেক্রেশন বেশি হয়, সেটা দায়ী। ফলিকুলার ওয়াল থেকে যদি কেরাটিন আসে, এই সমস্ত মিলে কিন্তু এই ব্রণ তৈরি হয় বা পিম্পল তৈরি হয়। আপনি বলছেন এটা মূলত টিনেজ গ্রুপের ডিজিজ। যদি কারো টিনেজ গ্রুপ পার হয়ে যায়, 19-20 বছর বয়সের ঊর্ধ্বে উঠে যায়, তাদের কি আর হয় না? হ্যাঁ, হতে পারে। আমরা 50ও পাচ্ছি, বাট ইট ইজ ভেরি রেয়ার কন্ডিশন, 1 to 2%। বাট 90% আমি বলছি যে টিনেজ পিপলতে হচ্ছে। অর্থাৎ আপনি যে কারণগুলি বা মাল্টিফ্যাক্টোরিয়াল যে রিস্ক ফ্যাক্টরগুলি বলছেন, সেগুলো যদি এই বয়সের পরেও কারো পারসিস্ট করে বা থেকে যায়, সেক্ষেত্রে তাদেরও হতে পারে। স্যার, এটা যাদের হয় তাদের অনেকের সময় এটা হলে আমরা দেখি নখ দিয়ে খুঁটে ভেতর থেকে শ্বাস বের করে, কারো এখানে ইনফেকশন হয় বা দাগ হয়, একটা বিড়ম্বনা তৈরি করে। সেই ক্ষেত্রে এই রোগটি না হওয়ার জন্য কি আগেভাগেই করণীয় কিছু আছে? না, ওইভাবে প্রিভেন্টিভ কিছু নাই। যদি কারোর হয়, আমরা ব্রণকে অনেক ভাগে ভাগ করে থাকি। যদি মাইল্ড টাইপের হয় তাহলে কিন্তু অটোমেটিক অনেকের ভালো হয়ে যেতে পারে। যদি সিভিয়ার হয় সেক্ষেত্রে চিকিৎসা লাগে, মডারেট হলে চিকিৎসা লাগে। তবে একটা কথা হলে, ব্রণ হলে টিপলে সেখানে গর্ত হয়ে যায়। সেই গর্ত বা দাগ এটা রিমুভ করা খুবই ডিফিকাল্ট। যে কোনো পদ্ধতিতে এই গর্ত কিন্তু দূর করা আপাতত সম্ভব হচ্ছে না। স্যার, এই আবারও একটু প্রতিকার বা প্রতিরোধের দিকে যাব, যে তার স্বাস্থ্য সুরক্ষা, ত্বকের বা স্কিনের যে পরিচর্যা, সেটার সঙ্গে প্রসাধনীর সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা? না, খুব একটা সম্পর্ক নাই। যদি কারো অয়েলি স্কিন হয়, সে জায়গায় আমরা বলি যে অয়েলটা দূর করার জন্য তো প্রয়োজনে সাবান বা যেগুলো ফেস ওয়াশ আছে সেগুলো ইউজ করবে। অন্য কোনো কসমেটিক, কিন্তু আমাদের স্কিন কিন্তু আল্লাহ তাআলা বানাইছে প্রোটেক্টিভ হিসাবে। আমাদের স্কিনের পিএইচ হলো অ্যাসিডিক, কিন্তু সাবান, শ্যাম্পু, অন্য যেগুলো পাওয়া যাচ্ছে অ্যালকালি। তাহলে এই অ্যাসিড আর অ্যালকালির মধ্যে যে রিয়াকশন হয়, এই রিয়াকশনে কিন্তু অনেক ডিজিজ হতে পারে। সেই ক্ষেত্রে যাদের এই যে অ্যাকনি হওয়ার সম্ভাবনা বেশি বা অয়েলি স্কিন, তাদের জন্য কি ধরনের সাবান আপনারা সাজেস্ট করেন, বা আমরা সাধারণত প্রেসক্রিপশন নেওয়া উচিত তাদের ডাক্তারের থেকে? অবশ্যই প্রেসক্রিপশন নেওয়া উচিত। সাবানের মধ্যে আমরা যেগুলো অল্প ক্ষারযুক্ত সাবান, সে বাজারে পাওয়া যায়, খুব সস্তা সাবান পাওয়া যায়, যেমন কসকো। তাছাড়া কিছু মেডিকেটেড সাবান পাওয়া যায়, কিছু ফেস ওয়াশ পাওয়া যায়। এগুলো কিন্তু অল্প ক্ষারযুক্ত, এগুলো তারা ব্যবহার করতে পারে। সেই ক্ষেত্রে অ্যাকনি হওয়ার সম্ভাবনা একটু কম থাকবে। কারো যদি হয়ে যায় ওই সময়, মানে তিনি ব্রণের এই সমস্যায় ভুগছেন, সেই ক্ষেত্রে তার ফেস ওয়াশ, তার এই যে প্রসাধনী, এগুলির ব্যাপারে কোনো সতর্কতা অবলম্বন করা দরকার? হ্যাঁ, অবশ্যই। আমরা যে কোনো প্রসাধনী বন্ধ করে দিই। কেন, আর এক ধরনের অ্যাকনি আছে কসমেটিক অ্যাকনি। কসমেটিক ব্যবহার করার পরে ব্রণ হচ্ছে বা ব্রণগুলো বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কসমেটিক ব্যবহার করতে নিষেধ করছি। যদি তার মুখ তৈলাক্ত থাকে, তখন আমরা ফেস ওয়াশ, অল্প ক্ষারযুক্ত ফেস ওয়াশ ইউজ করতে বলি। তাকে দ্রুত কোনো ডাক্তারের পরামর্শ নিতে বলি।
যদি একনিতে কেউ আক্রান্ত হন এবং খুব বেশি হচ্ছে, অনেকের বেলায় দেখা যায় এত বেশি হচ্ছে পুরো মুখ ভরে যাচ্ছে, সেক্ষেত্রে কিংবা অল্প থাকলে চিকিৎসা কি দিয়ে থাকেন, কি করে থাকেন? না, আমরা একনিকে সাধারণত 3টা ভাগে ভাগ করি: মাইল্ড, মডারেট, সিভিয়ার। মাইল্ড মানে অল্প আছে, কমেডন আছে বা কিছু পিম্পল আছে, সেক্ষেত্রে আমরা লাগানো ওষুধ দিয়ে থাকি। তো ওষুধ দেওয়ার আগে বা চিকিৎসা করার আগে আমরা কিন্তু রোগীকে বলে নিই যে এটা কিন্তু বেশি সময় লাগবে। অনেক রোগী আসে, স্যার 1 সপ্তাহের মধ্যে আমাকে উপকার করতে হবে। আমরা বলে নিই এটা 3 থেকে 4 সপ্তাহ চিকিৎসা। 1 মাসের মধ্যে আপনি উপকার পেতেও পারেন, নাও পেতে পারেন। আপনাকে 3-4 মাস কিন্তু ওষুধ যদি লাগানো হয় লাগাতে হবে, যদি খাওয়া দিই খেতে হবে, তারপরে রেসপন্সটা ভালো হবে। ব্রণ কিন্তু আমরা মোটামুটি আপনি বলতে পারেন 99% ক্ষেত্রে আমরা ভালো করতে পারছি, যে কোনো ধরনের ব্রণ। তো চিকিৎসা নেওয়ার সময় অনেকের এই যে আগেই বলছিলাম যে দাগ বা ইনফেকশন হয়ে যায় এবং দাগ, তার মেইন চিন্তাটা থাকে যে একটা বয়সে গিয়ে আমার এই একনি হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু এই দাগটা স্থায়ী হবে কিনা। ধন্যবাদ। একনির জন্য যে দাগ হয় সাধারণত এটা পারসিস্ট করে না, থাকে না, সেটা চলে যায়। যদি থাকে সেক্ষেত্রে আমরা চিকিৎসা দিয়ে থাকি, হাইড্রোকুইনন আছে, ট্রিপল কম্বিনেশন আছে। এক্ষেত্রে কিন্তু এই দাগ কোনো পার্মানেন্ট কিছু না, যে ম্যাস্তার মতো দাগ বা এই দাগ না, কিন্তু এই দাগ কিন্তু সাধারণত চলে যায়। কি প্রক্রিয়া আছে এটা চিকিৎসা কি করে থাকেন, বা কিংবা এখন আমরা শুনে থাকি লেজারের নাম প্রায়ই শোনা যায়, বেশ আলোচনায় আছে যে স্কিনের অনেক চিকিৎসায় আপনারা লেজার ব্যবহার করে থাকেন। একনি বা ব্রণের কারণে যে দাগ হয়, এটার চিকিৎসায় লেজারের ভূমিকা আছে কিনা? একনিতে কিন্তু লেজারের খুব একটা ভূমিকা নাই। ওয়ার্ল্ড ওয়াইড যেটা একটা লাইট থেরাপি দেওয়া হয়, তাকে কেউ কেউ লেজার মনে করে, এখানে কিছু কাজ হয়, অত ভালো কাজ হয় না সেটা একনিতে। এবং দাগ হয়ে গেলে দাগের জন্য কিছু লেজার আছে, পিগমেন্টেড লেজার বলে, সেখানে তো প্রচুর লেজার অবশ্যই পাবে। স্যার, যদি সিভিয়ার ফর্মে, যেটা আপনি বলছিলেন যে মাইল্ড, মডারেট এবং সিভিয়ার হতে পারে, সিভিয়ার হলে তাৎক্ষণিকভাবে তার ব্যথা, কষ্ট, ইনফেকশন, সেই ক্ষেত্রে করণীয় কি? ব্রণকে আমরা আগেই বলছিলাম 3 ভাগে ভাগ করছি: মাইল্ড, মডারেট, সিভিয়ার। যদি মাইল্ড হয় আমরা টপিক্যাল থেরাপি দিয়ে থাকি। তো বাজারে অনেক রকম ড্রাগ পাওয়া যায়, টপিক্যাল রেটিনয়েড, অ্যান্টিবায়োটিক ক্রিম, অ্যান্টিবায়োটিক লোশন, এগুলো কিন্তু দীর্ঘদিন ধরে 2 থেকে 3 মাস ব্যবহার করবে। আর যদি মডারেট হয় আমরা সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি এবং টপিক্যাল যেগুলো বললাম এগুলোও দিয়ে থাকি। সিস্টেমিক অ্যান্টিবায়োটিকের মধ্যে আমরা টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, মিনোসাইক্লিন, সালফার, এগুলো আমরা দিয়ে থাকি, কিন্তু এটা দীর্ঘ সময়, 3 থেকে 6 মাস। প্রথমে হয়তো টেট্রাসাইক্লিন যদি শুরু করি 6 ঘন্টা পর পর 6 আওয়ারলি ডোজ 2 মাস, তারপরে হয়তো অ্যাকর্ডিং টু রেসপন্স কিছুটা তার ভালো হলো, তখন আমরা 8 আওয়ারলি, আরও কিছুটা ভালো হলো 12 আওয়ারলি, আরও কিছুটা ভালো হলো একটা করে, এইভাবে আমরা কিন্তু দীর্ঘমেয়াদে চিকিৎসা দিয়ে থাকি। কিন্তু সবচেয়ে বেশি ব্রণ যেটা সিভিয়ারেস্ট ফর্ম বলে, সেটা নোডুলোসিস্টিক, ভিতরে দেখা যায় পুজ হয়ে গেছে, অ্যাবসেস হয়ে গেছে, সেলুলাইটিস হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা একটা ম্যাজিক ড্রাগ ব্যবহার করি, এটার নাম হলো রোয়াকুটেন বা আইসোটিটিনয়েড। এটা সিস্টেমিক রেটিনয়েড। এটা কিন্তু শুধু একনির জন্য বের করা হয়েছে, বাট জিনিসটা, এই ওষুধের এত দাম মানে সাধারণ পাবলিকের নাগালের বাইরে। একটা কোর্সের আমার রেটিনয়েড 1 মাসের জন্য দরকার হয় 4 থেকে 4,500 টাকা। তো এইরকম আমরা 6টা কোর্স, মিনিমাম 6 মান্থ তাকে চিকিৎসা করতে হবে। তো খরচটা কিন্তু রেজাল্ট ভালো, রেজাল্ট মোটামুটি আমি বললাম 95% কিউর রেট, রিকারেন্স রেটও খুব কম। তো এইটা কিন্তু খুব ম্যাজিক ড্রাগ। তো এই ড্রাগটা আমরা এখন ইউজ করে থাকি, কিন্তু এখানে কিছু সমস্যা হয়, কিছু কমপ্লিকেশন আছে। যেমন যদি কারো ফার্টাইল পিরিয়ড, কেউ যদি বাচ্চা নিতে চায়, ওই সময়টুকু আমরা দিই না। বাচ্চা যদি ওষুধ 6 মাস করে, তারপরে 3 মাস বাচ্চা নিতে পারবে না, তারপরে সে বাচ্চা নিতে পারবে। এই জন্য ফার্টাইল পিরিয়ডে কিন্তু এটা ব্যবহার করেন না। মেলের ক্ষেত্রে কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই। তো এটা খুবই ভালো ড্রাগ, আমাদের দেশেও পাওয়া যায় বিভিন্ন ইদানিং সুখবর হলো ইন্ডিয়া থেকে কিছু ড্রাগ, এই ধরনের ড্রাগ আসতেছে। আগে যেটা আমরা ব্যবহার করতাম এটা সুইজারল্যান্ডের ড্রাগ, ভেরি কস্টলি ড্রাগ। ইন্ডিয়া, চায়না থেকে কিছু ড্রাগ আসতেছে, এদের দাম কিন্তু খুবই কম। বাংলাদেশে কি জাতীয় ড্রাগ তৈরি হচ্ছে? বাংলাদেশে একটা কোম্পানি ড্রাগ তৈরি করছে, বাট একটা মার্কেটে ওইভাবে তারা করতে পারেনি, প্রচার বা অ্যাভেলেবিলিটি করতে পারেনি। আমরা আশা করছি অদূর ভবিষ্যতে হয়তো আসবে। অনেক কোম্পানিকে আমরা ইনস্ট্রাকশন দিছি, তারা কিন্তু তৈরির প্রক্রিয়া শুরু করে দিচ্ছে। অদূর ভবিষ্যতে এই ড্রাগটা অবশ্যই আসবে। স্যার, কারণ হিসেবে বা মাল্টিফ্যাক্টোরিয়ালের মধ্যে আপনি শুরুতে বলছিলেন যে টিনেজ গ্রুপ হয় এবং হরমোনাল যে চেঞ্জেস একটা বড় ভূমিকা রাখে, সেই ক্ষেত্রে কোনো হরমোন থেরাপি বা ওই জাতীয় কোনো চিকিৎসা কি একনির আছে? হ্যাঁ, হরমোন থেরাপি আমরা সাধারণত চিন্তা করি মেয়েদের ক্ষেত্রে, যাদের দেখা যাচ্ছে যে
প্রিমিনিস্ট্রিয়াল বা মিনিস্ট্রিয়াল সঙ্গে সঙ্গে একনিটা বেড়ে যাচ্ছে, তখন আমরা পিছিয়েও চিন্তা করি পলিসিস্টিক ওভারিন সিনড্রোম। তখন ওই আমরা আলট্রাসাউন্ড করে দেখি, যদি ওই রিলেটেড কিছু থাকে তখন আমরা হরমোন লেভেলটা দেখি, টেস্টোস্টেরন দেখি, এস্ট্রোজেন দেখি, প্রোজেস্টেরন দেখি, আরও কিছু হরমোন আছে, দেখার পরে আমরা হরমোন থেরাপি দিই। প্রয়োজন হলে হরমোন থেরাপিও দিতে অবশ্যই পারেন। অনেক ক্ষেত্রে হরমোন থেরাপি খুবই ভালো কাজ করে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আমরা অনেক প্রয়োজনীয় তথ্য জানলাম। ধন্যবাদ আপনার। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম একনি বা ব্রণ নিয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ, আশা করি আপনাদের উপকারে এসেছে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটিকে আমরা সাজাতে চাই আপনাদের মনের মতো করেই, তাই প্রয়োজন আপনাদের পরামর্শ। কোনো পরামর্শ থাকলে অবশ্যই লিখে পাঠাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, যাদের পোস্ট ম্যানোপলোজাল ব্লিডিং, মানে এই সময়ে যাদের ব্লিডিং নিয়ে আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় 1/3 কেসই হচ্ছে এদের কোনো না কোনো ক্যান্সারের জন্য হচ্ছে। ক্যান্সারের মধ্যে এখানে আমাদের ধরা যায় যে হচ্ছে জরায়ু মুখটা আছে, সেই মুখের ক্যান্সার, জরায়ু যে শরীরটা যেখানে বাচ্চা ধারণ করে, যে বডি বলি আমরা, এন্ডোমেট্রিয়াম, সেখানে 3টা লেয়ার আছে, তার যে এন্ডোমেট্রিয়ামের মধ্যে যদি ক্যান্সার হয়, অথবা তার এই লেয়ারটাকে বেশি ফুলে যাচ্ছে, সেটাকে বলতেছি এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, অথবা তার এই যে বার্ধক্যজনিত কারণে একটা সেনাইল বলা হয়, যেটাকে সেনাইল এন্ডোমেট্রাইটিস, তখন ভিতরে একটা ইনফেকশন হয়ে যায়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে আপনার প্রিয় এনটিভির পর্দায়।